শনিবার শিলিগুড়িতে বেসরকারি সংস্থার অনুষ্ঠানে রাষ্ট্রপতি আর এই অনুষ্ঠানে প্রোটোকল ভাঙার অভিযোগ যা খারিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে আন্তর্জাতিক আদিবাসী সাঁওতাল সম্মেলন আয়োজনে বেসরকারি সংস্থা আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল। শনিবার আদিবাসীদের এই সম্মেলনে যোগ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই অনুষ্ঠানের প্রোটোকল ভাঙার অভিযোগ উঠেছে যা খারিজ করেছেন মুখ্যমন্ত্রী। শনিবারই মুখ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল একটি বেসরকারি সংস্থা। এই বেসরকারি সংস্থা শিলিগুড়িতে আদিবাসী সাঁওতাল কনফারেন্সে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানায়। জেলা প্রশাসন লিখিতভাবে রাষ্ট্রপতির সচিবালয়ে জানায় যে পর্যাপ্ত আয়োজক নেই। টেলিফোনেও জানানো হয়েছিল। গত 5ই মার্চ রাষ্ট্রপতির সচিবালয়ের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাদেরও পর্যাপ্ত ব্যবস্থাপনার অভাব সম্পর্কে জানানো হয়। তবুও নির্ধারিত সূচি মেনেই অনুষ্ঠানটি হয়েছে। মাননীয় রাষ্ট্রপতিকে স্বাগত এবং বিদায় জানান শিলিগুড়ির মেয়র, দার্জিলিংয়ের জেলা শাসক এবং শিলিগুড়ির পুলিশ কমিশনার। এই তালিকাও রাষ্ট্রপতির সচিবালয়ের অনুমোদিত এবং তালিকায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উল্লেখ ছিল না। জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রোটোকল ভাঙা হয়নি। বিজেপি তাদের এজেন্ডা পূরণের জন্য দেশের সর্বোচ্চ আসনকে অসম্মান ও অপব্যবহার করছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। You are blaming us? Who is to be blamed for that? We. It is your Airport Authority of India and also the organizers. It is we didn't selected, we never selected. It is your choice, you have selected. আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল জানিয়েছিল শিলিগুড়ির বিধাননগরের এই সম্মেলনের আয়োজন করা হবে। আগামী 7-8 মার্চ বিধাননগরে আমাদের ইন্টারন্যাশনাল আদিবাসী সাঁওতাল কনফারেন্স, এটা 9th কনফারেন্স হবে। বিভিন্ন দেশ বিদেশ থেকে ইন্টেলেকচুয়াল এবং বিভিন্ন এক্সপার্টগুলো আসবে। সেই কনফারেন্সের উদ্ঘাটন ভারতের মহামহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, উনি কনফারেন্সের উদ্ঘাটন করবেন। পরে এই সূচিতে বদল করা হয়। রাষ্ট্রপতির সচিবালয়ের 5ই মার্চের সূচি অনুযায়ী 7ই মার্চ শিলিগুড়ির বাগডোগরার গোসাইপুরের মাঠে আন্তর্জাতিক আদিবাসী সাঁওতাল সম্মেলন হওয়ার কথা। রাষ্ট্রপতির উপস্থিতিতে সকাল 11:30 থেকে 12:30 পর্যন্ত অনুষ্ঠান। এই সূচি মেনেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার গোসাইপুরের মাঠে অনুষ্ঠান হয়। 12:50 নাগাদ গোসাইপুরের মাঠ থেকে বেরিয়ে বিধাননগরের সন্তোষিনী মাঠে যান রাষ্ট্রপতি, যা অনুষ্ঠান স্থল থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। Our mayor was present there. I am at a dharna. How can I leave the place? And I was not aware your program before dharna. I am fighting the battle for the people, for their voting rights. So you are blaming us? Who is to be blamed for that? We. It is your Airport Authority of India. The green room was there, and also the organizers. It is we didn't selected, we never selected. It is your choice, you have selected. নিউজ 18 বাংলা। রাষ্ট্রপতি ইস্যুতে কৌশলী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বুঝিয়ে দিচ্ছেন দেশের সাংবিধানিক প্রধানের কোনোভাবেই বিরোধিতা নয়, তার নিশানায় শুধুমাত্র বিজেপি। মমতার অভিযোগ রাষ্ট্রপতির পদকে রাজনীতিতে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। কালকের গেমটা তো প্রি প্ল্যান ছিল। আমি মাননীয় রাষ্ট্রপতি মহাশয়কে কোনো দোষ দিই না। এটা বিজেপি গেম প্ল্যানটা করেছিল ওদের কোনো প্রাইভেট অর্গানাইজেশনকে দিয়ে। আপনি আজকে এই চেয়ারটাকে নিয়ে পলিটিক্স করবেন না। চন্দ্রিমা, তোমরা এই ব্যাপারে কোনো কমেন্টস করবে না। আমার যা বলার আমি বলবো ছোট্ট করে। হ্যাঁ, কতগুলো মিস ক্যালকুলেশন, মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে, সেটা আমি রিপ্লাই দিয়ে দেবো। মাননীয় রাষ্ট্রপতিকে অ্যাটাক করে কেউ কোনো কথা। শনিবার শিলিগুড়িতে আন্তর্জাতিক আদিবাসী সাঁওতাল সম্মেলনে যোগ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই সম্মেলন ঘিরে বিতর্ক। তৃণমূলকে নিশানা করছে বিজেপি। এই ইস্যুতে কৌশলী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তিনি নিশানা করছেন বিজেপিকে। বিজেপি সুর চড়ালে সঙ্গে সঙ্গে জবাব। पश्चिम बंगाल में टीएमसी सरकार ने देश की राष्ट्रपति
आदरणीय द्रौपदी मुर्मू जी का घोर अपमान किया है। आदिवासियों का गौरव करने के बजाय टीएमसी ने आदिवासियों के संथाल लोगों के ये अत्यंत पवित्र और महत्वपूर्ण कार्यक्रम का बहिष्कार किया और राष्ट्रपति का बहिष्कार किया। ये राष्ट्रपति जी के अपमान के साथ साथ देश के संविधान का भी अपमान है, लोकतंत्र की महान परंपरा का भी अपमान है। अहंकार में चूर व्यक्ति कितना भी शक्तिशाली क्यों न हो, अंततः नष्ट हो जाता है। মাননীয় প্রধানমন্ত্রীজি, এইটা আপনার জন্য। আপনি মাননীয় রাষ্ট্রপতি একজন মহিলা এবং ট্রাইবেল লিডার, তাকে সম্মান দেন? তাহলে বলুন কেন প্রধান রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে এবং আপনি বসে আছেন? সম্মান কারা দেয় আর কারা দিতে পারে না, এই ছবিটাই তার প্রমাণ করে দেবে। আমরা সম্মানীয় সব চেয়ারকেই সম্মান করি। বিজেপির দাবি রাষ্ট্রপতির অনুষ্ঠানের প্রটোকল মানা হয়নি, তাকে অপমান করা হয়েছে। বিজেপির এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালকের গেমটা তো প্রি প্ল্যান ছিল। আমি মাননীয় রাষ্ট্রপতি মহাশয়ের কোনো দোষ দিই না, এটা বিজেপি গেম প্ল্যানটা করেছিল ওদের কোনো প্রাইভেট অর্গানাইজেশনকে দিয়ে। আমরা বারণ করেছিলাম যে এরা পারবে না, কিন্তু বিজেপির চয়েস, ওই যে টাকা দেয় বিজনেসম্যানরা, তারা কি করবে? ভয় ভয় দেয়, না দিলে তো ইডি ঢুকিয়ে দেবে, সিবিআই ঢুকিয়ে দেবে। বিনাশকালে বুদ্ধিনাশ, বিনাশকালে সর্বনাশ। They never involved the West Bengal government. She was attending the meeting, which is the jurisdiction of the Airport Authority of India. And the green room was set up by the organizer because they were interested. We always give due respect to the chair. Only because election is coming, and on the eve of election, whatever you can say, you can blame Bengal only because you targeted Bengal. Why? রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ থেকে রাষ্ট্রপতি ইস্যুতে সরব হতে চান রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেন মমতা। আপনি আজকে এই চেয়ারটাকে নিয়ে পলিটিক্স করবেন না। চন্দ্রিমা, তোমরা এই ব্যাপারে কোনো কমেন্টস করবে না। আমার যা বলার আমি বলবো ছোট্ট করে। হ্যাঁ, কতগুলো মিস ক্যালকুলেশন, মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে, সেটা আমি রিপ্লাই দিয়ে দেবো। মাননীয় রাষ্ট্রপতিকে অ্যাটাক করে কেউ কোনো কথা বলবে না। মাননীয় নেত্রী, এটা ওনার কোনো দোষ নেই। না, ওনার কোনো দোষ নেই। এরপরে রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদাকে বক্তব্য রাখতে বলেন, যিনি আদিবাসীদের অন্যতম মুখ। এরপর বীরবাহা হাঁসদা আমাদের মিনিস্টার, ঝাড়গ্রাম থেকে, ও অনেকবার রাষ্ট্রপতিকে রিসিভ করেছেন। এতেই স্পষ্ট সংঘাতে কৌশলী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার বোঝানোর চেষ্টা করছেন রাষ্ট্রপতি পদের গরিমা তৃণমূল জানে, রাষ্ট্রপতি পদকে যথাযোগ্য সম্মান দিতেও জানে। একই সঙ্গে বিজেপিকে বারবার নিশানা করে সুর চড়াচ্ছেন মমতা, যাতে রাষ্ট্রপতির পদকে রাজনীতিতে ব্যবহারের অভিযোগে শান দেওয়া যায়। নিউজ 18 বাংলা। রাজ্য কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। আর ভোট প্রস্তুতি নিয়ে আজ ও কাল দফায় দফায় বৈঠক। ভোটের প্রস্তুতির পাশাপাশি এসআইআর নিয়েও আলোচনা রয়েছে। সরাসরি চলে যাব, প্রতিনিধি রয়েছে আমার সঙ্গে প্রীতি, এবং কথা বলবো প্রীতির সঙ্গে। বিস্তারিত যে যা বৈঠক নিয়ে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি জানবো। দেখো, রাজ্যে যখন এসআইআর প্রক্রিয়া চলছে এবং এসআইআর প্রক্রিয়ার একেবারে শেষ লগ্ন বলা চলে, তখন রাজ্যে এসেছে একেবারে ফুল বেঞ্চ, কমিশনের ফুল বেঞ্চ। এবং গণেশ কুমার তিনি সকালবেলা কালীঘাট মন্দিরে পুজো দিয়ে ইতিমধ্যে একেবারে রাজারহাটের যে হোটেল রয়েছে সেই হোটেলে প্রবেশ করেছেন। এখানে কিন্তু সর্বদলীয় বৈঠক এবং যা কর্মসূচি রয়েছে এই হোটেলেই রয়েছে। এবং তোমাকে আমাকে স্পেসিফিক্যালি জানিয়ে রাখি যে সকাল 10টা থেকে সর্বদলীয় বৈঠক রয়েছে। রাজ্যের 8টা রাজনৈতিক দল, তাদের জন্য 15 মিনিট করে ধার্য করা হয়েছে। তাদের প্রতিনিধি দল আর কিছুক্ষণের অপেক্ষা
পরীক্ষা তার মধ্যে প্রবেশ করবে। ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তারা এসে পৌঁছেছেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তিনি এসে পৌঁছেছেন। জ্ঞানেশ কুমার সহ ফুল বেঞ্চের যে 12 জন আধিকারিক 12 জন অফিসার রয়েছেন তারা এই হোটেলে এসে পৌঁছেছেন। আর কিছুক্ষণের অপেক্ষা সকাল 10টা থেকে এই সর্বদলীয় বৈঠক, এবং তারপরে এই সর্বদলীয় বৈঠকের পর কিন্তু রাজ্যের যে সমস্ত জেলা রয়েছে তাদের যে পুলিশ সুপাররা রয়েছেন, পুলিশ কমিশনাররা রয়েছেন, তাদের সঙ্গে বৈঠক হবে। এছাড়াও যে ডিপ্লয়মেন্ট অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট, সেই কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্ট নিয়েও কিন্তু একেবারে বৈঠক হতে চলেছে। অন্যদিকে ডিইওদের সঙ্গেও কিন্তু কথা হবে। তুমি জানো যে এখন এসআইআর পর্ব চলছে রাজ্যে, এবং এই এসআইআর পর্বের ম্যাক্সিমাম পোর্শনটা কিন্তু এখন জুডিশিয়াল অফিসাররা তারা একেবারে তাদের আন্ডারটেকিং বলা চলে, তারা এখন দেখছেন। এবং ইতিমধ্যে আমরা জানি 61-র মধ্যে 8 লক্ষ থেকে 9 লক্ষ নামের মধ্যে নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। জ্ঞানেশ কুমার সহ অন্যান্য বেঞ্চের যারা আধিকারিকরা এসছেন তারা কিন্তু আজকে মুখ্য নির্বাচনী আধিকারিকদের থেকে জানতে চাইবেন যে ঠিক কতদূর এই এসআইআর পর্বের কাজ হয়েছে এবং কবে এই যে কত দফায় ভোট হতে পারে এবং নির্বাচনের সংক্রান্ত বিস্তারিত যে সমস্ত আপডেট, এই আপডেট কিন্তু এই যে বৈঠক রয়েছে সেই বৈঠকে আলোচনা হতে পারে বলে এমনটাই জানা যাচ্ছে। এবং আগামীকালও কিন্তু একাধিক কর্মসূচি রয়েছে, এবং তারপরে 12:30 থেকে 1টা নাগাদ যে অফিসিয়াল প্রেস কনফারেন্স, সেই অফিসিয়াল প্রেস কনফারেন্স করা হবে। অর্থাৎ দফায় দফায় বৈঠক রয়েছে, এবং গতকালই আমরা দেখলাম যে কলকাতায় পৌঁছেই বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক। আর সেই বৈঠকের নির্দেশ কি, কোন কোন বিষয় সেই বৈঠকে আলোচনা হয়েছে জানাবে সোমরাজ। গতকাল কলকাতায় পৌঁছেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্তের সঙ্গে এক প্রস্তাব আলোচনা করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এটা কমিশন সূত্রে জানা যাচ্ছে মূলত এখন আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা এখনো পর্যন্ত কত বিচারাধীন নথির নিষ্পত্তি করতে পারলেন জুডিশিয়াল অফিসাররা, দিনে কতগুলি করে জুডিশিয়াল অফিসাররা অভিযোগের নিষ্পত্তি করছেন, বিস্তারিত বিষয় খোঁজ খবর নেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং স্পেশাল রোল অবজারভারের থেকে বিস্তারিত রিপোর্ট নেন এই কমিশন সূত্রে জানা যাচ্ছে। বিশেষ করে জেলা ধরে ধরে তুমি জানো যে মুর্শিদাবাদ এবং মালদা জেলায় সব থেকে বেশি আন্ডার অ্যাডজুডিকেশনের সংখ্যা রয়েছে। তাই গোটা বিষয়টি নিয়েই সামগ্রিকভাবে খোঁজখবর নেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও স্পেশাল রোল অবজারভারকে তিনি বলেন যে জাতীয় নির্বাচন কমিশন সব রকম ভাবে তাদের পাশে রয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা কত নথি নিষ্পত্তি করতে পারলেন জুডিশিয়াল অফিসাররা, সেই বিষয়ে বিস্তারিত খোঁজখবর ও রিপোর্ট নেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার বলে কমিশন সূত্রে খবর। বেশ। এসআইআর প্রতিবাদে রাজপথে আন্দোলন, ধর্মতলায় টানা ধর্নায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখান থেকেই কমিশন ও বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর। সবচেয়ে বেশি ভোট বাংলায় কেটেছেন, কই বিহারে তো লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে মিসক্রিপেন্সি নেই, এটা তো প্ল্যান্টেড গেম। ভোটের আগেই ভোট করে দিচ্ছেন, তাও পারবেন না। এই ভোটার লিস্টে যদি নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার হয় তাহলে এই ভোটার লিস্টের ভোটাররা কেন দেবে না? তাহলে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করা উচিত ফার্স্ট। মিস্টার জ্ঞানেশ কুমার, টেল ইউর প্রাইম মিনিস্টার টু রিজাইন। যত কিছু মাথা ব্যথা বাংলায়, দখল করতে বাংলা বিজেপি হয়েছে হ্যাংলা। ওই তো আধার কার্ড করেছিলেন 1000 টাকা করে নিয়ে, এখন বলছে নো আধার কার্ড, বলছে নো স্যার। বাড়ির কার্ড নো স্যার, লক্ষ্মীর ভান্ডার কার্ড নো স্যার, জমির কার্ড নো স্যার। बीजेपी जा बोलबे ये सर, पर्दा का पीछा में क्या है? ओ छुपे रुस्तम ने एजेंसी चालाते हैं। लेजुत धरे तो क्षमताয় আছো, কয়েকটা লোভী লোককে নিয়ে আর কয়েকজনকে লোভ দেখিয়ে অনেক মহিলার ভোট কেটেছে অ্যান্টি মহিলা বিজেপি পার্টি। এগুলো গাধা না আতা, হাতা না খুন্তি, হাড়ি না কড়া। নজরে বাংলায় এবার যে খবরের দিকে নজর রাখবো, মানিকতলার স্কুলের পাঁচিলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি, তার গায়ে গর্ত। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জন্য তৈরি হচ্ছিল বায়ো টয়লেট। নিউজ 18 বাংলায় সেই খবর দেখানোর পর পদক্ষেপ, ভাঙা হলো বায়ো টয়লেটের কাঠামো। বাগমারি মানিকতলা হাই স্কুল, মানিকতলা মোড়ের কাছে সরকারি স্কুল। এই স্কুলের পাঁচিলে আঁকা বিদ্যাসাগরের ছবি, সেই পাঁচিলের গায়ে গর্ত। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জন্য তৈরি করা হচ্ছিল বায়ো টয়লেট। এই খবর দেখায় নিউজ 18 বাংলা, তারপরেই পদক্ষেপ।
স্থানীয় কাউন্সিলর কথা বলেন মানিকতলা থানার পুলিশের সঙ্গে, পুলিশ কথা বলে ঠিকাদারের সঙ্গে। এরপরেই বায়ো টয়লেটের কাঠামো ভেঙে দেওয়া হয়। স্কুলের পাঁচিলের গায়ে করা গর্ত বুঝিয়ে দেওয়া হয়। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনাদের যে সম্প্রচার আপনারা করেছেন সেটার সুফল আমরা পেলাম। কর্তৃপক্ষ সম্প্রচারের ফলে উদ্যোগ নিয়ে যে উদ্যোগ করে নিলেন এই কাজটা এবং ওরা আবার রিপেয়ারও করে দিয়ে গেছেন, এটাও আমি তাদেরকেও আমরা সাধুবাদ জানাচ্ছি। কারণ আমাদের মনে হয়েছিল এটা একটা কালচারাল শক, সেটা আমাদের পেতে হলো না শেষ পর্যন্ত। এটা আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভোট ঘোষণার আগে থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, বিভিন্ন স্কুলে জওয়ানদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। তেমনই একটি স্কুল কলকাতার মানিকতলা মোড়ের কাছে, বাগমারি মানিকতলা গভর্নমেন্ট স্পন্সার্ড হাই স্কুল। সামনের সপ্তাহ থেকে স্কুলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকার কথা। তাদের জন্য স্কুলের গেটের বাইরে তৈরি করা হচ্ছিল বায়ো টয়লেট। এই বায়ো টয়লেট নিয়েই আপত্তি তোলেন স্কুলের শিক্ষকরা। তাদের দাবি, টয়লেটের পাইপলাইন যুক্ত হবে স্কুলের সেপটিক ট্যাঙ্কে, তাই দেওয়ালে গর্ত করা হয়েছে। সেই দেওয়ালেই আঁকা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি। শুক্রবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই পদক্ষেপ। ভেঙে দেওয়া হলো বায়ো টয়লেটের কাঠামো। যারা করছিল তারা বুঝতে পারেনি। আপনারা বলার পরে আমি থানায় যোগাযোগ করি। আমি বললাম হয়তো জায়গাটা ভুল চুজ হয়ে গেছে, তার কারণ মুনিশিদের ছবি আছে পেছনে। তাই সকালে এসে দেখা গেল ওরা ভেঙেছে। যে লেবার কন্ট্রাক্টর সেও হয়তো স্পটটা বুঝতে পারেনি, জায়গাটা ভুল সিদ্ধান্ত। আসলে একটু স্কুলের সাথে বা আমাদের সাথে একটু কথা বলে নিলে ঠিক। কিন্তু যাই হোক, ধন্যবাদ প্রত্যেকে। আমরা যারা বাংলায় থাকি, বাংলার মুনিশি বলে না, ভারতবর্ষের প্রত্যেকটি গুণী মানুষকে তা আমরা শ্রদ্ধা করি। ক্যামেরায় মনোজ কুমার যাদবের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা। গত ডিসেম্বরে বাংলাদেশের তরুণ নেতা ওসমান হাদিকে গুলি করে খুন, আর এই খুনে অভিযুক্ত দুজন পশ্চিমবঙ্গের বনগাঁ বাগদা রোড থেকে গ্রেফতার। বাংলাদেশে পালানোর আগে বেঙ্গল এসটিএফ এর জালে। বাংলাদেশের এনকেলাব মঞ্চের তরুণ নেতা ওসমান হাদি গত বছরের ডিসেম্বরে তাকে খুন করা হয়। 12ই ডিসেম্বর গুলি করে দুষ্কৃতীরা। চিকিৎসার জন্য হাদিকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। 18ই ডিসেম্বর তিনি মারা যান। এই হাদি খুনের ঘটনায় দুই অভিযুক্ত, রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। এর মধ্যে ফয়সাল কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করেন, এমনটাই দাবি। জি, আমি ফয়সাল করিম মাসুদ। হাদি খুনে অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে গ্রেফতার করেছে বেঙ্গল পুলিশের এসটিএফ। শনিবার রাতে পশ্চিমবঙ্গের বনগাঁ বাগদা রোড থেকে দুজনকে গ্রেফতার করা হয়। দুজনকে 14 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বিধাননগর আদালত। ডিসেম্বরে ঢাকা পুলিশ জানায়, হাদিকে খুনের পরে মেঘালয় হয়ে ভারতে ঢোকে দুই অভিযুক্ত। ঘটনার দিনই শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ ওরফে রাহুল এবং তার সহায়তাকারী মোটরসাইকেল চালক মোহাম্মদ আলমগীর শেখকে শনাক্ত করা হয়। আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে। মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। ধৃতদের জেরা করে বেঙ্গল পুলিশের এসটিএফ জানতে পেরেছে ফয়সাল এবং আলমগীর বাংলাদেশ থেকে মেঘালয় ঢোকে, সেখান থেকে শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে গা ঢাকা দিয়ে থাকে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বুঝে বাংলাদেশে ফেরার ছক কষেছিল বনগাঁ সীমান্ত হয়ে। তার আগেই বেঙ্গল পুলিশের এসটিএফ এর জালে শনিবার হাদি খুনে দুই অভিযুক্তকে বনগাঁ বাগদা রোড থেকে গ্রেফতার করা হয়। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে, এই নিয়ে বাংলাদেশের অনেকের মধ্যে ক্ষোভ। এরই মাঝে হাদি খুনে দুই অভিযুক্তকে বেঙ্গল পুলিশের এসটিএফ যেভাবে গ্রেফতার করলো তা কি ক্ষতি প্রলেপ?
বাংলাদেশ বারবার অভিযোগ করেছিল যে ওসমান হাদির যা খুনি তারা ভারতে পালিয়ে গিয়েছিল, তারা উত্তর পূর্ব ভারতে বেঙ্গলে ঢুকে আবার বেঙ্গল বর্ডার দিয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করার মুহূর্তে পশ্চিমবঙ্গ যে ইন্টেলিজেন্স পুলিশে তারা গ্রেপ্তার করে দুজন খুনিকে। এটা একটা বড় সাফল্য। বাংলাদেশ ভাববে ভারতের সদিচ্ছা রয়েছে, বাংলাদেশের যে অপরাধী তাদেরকে ধরা, গ্রেপ্তার করে তাদেরকে বন্দী প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে মানে খুব শীঘ্রই বাংলার সাথে তুলে দেবে। অর্থাৎ ভারতের যে সদিচ্ছা রয়েছে এটা একটা প্রমাণ। দ্বিতীয়ত হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অ্যাক্টিভিজম সেটা যে আছে এবং তারা যে সক্রিয় হলে মানে অপরাধীদের গ্রেপ্তার করতে পারে সেটাও প্রমাণ। অনেকেরই প্রশ্ন, বাংলাদেশে হাদি খুনে 2 অভিযুক্ত কিভাবে মেঘালয় সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ল? তাহলে কি মেঘালয় সীমান্তে যথেষ্ট নজরদারির অভাব? আপনি যদি বর্ডার এলাকাতে যান তাহলে আমি বর্ডার স্টাডি করে দেখেছি যে একজন বিএসএফ যেখানে থাকেন, পরবর্তী বিএসএফ যে মেম্বার তার দূরত্ব 1 থেকে 1.5 কিলোমিটার। মাঝখানে যে কখনো খাল, কখনো জমি, কখনো কচুরিপানার আবর্জনা, সেখান থেকে তারা পালিয়ে আসে এবং সেখানে কিন্তু বিএসএফ কেও ম্যানেজ করা যায়। এটা শুধুমাত্র স্টেট পুলিশের দায় নয়, এটা মেন দায়িত্ব কেন্দ্রীয় মানে বাহিনী এবং যারা বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের। নিউজ 18 বাংলা।